তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ডিপ্লোমা বলো, বিটেক বলো, এমটেক বলো, একটা হচ্ছে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে তারা থার্মাল ইঞ্জিনিয়ারিং বা থার্মোডাইনামিক বলা হয়, ঠিক আছে, এবং বিটেকের থার্মাল ইঞ্জিনিয়ারিং থাকে, আর তোমাদের এমটেকের পাওয়ার ইঞ্জিনিয়ারিং বা পাওয়ার স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং বলা হয়, ঠিক আছে, থার্মোডাইনামিককে। এবং হচ্ছে থার্মোডাইনামিক হচ্ছে একটা ব্রাঞ্চ বা যেটা সায়েন্স অফ ডিল উইথ অফ দ্য রিলেশনস বিটুইন দ্য হিট আদার অফ ফ্রম দ্য এনার্জি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কী বলছে দেখো, যে আমাদের থার্মোডাইনামিক অ্যাকচুয়ালি আমাদের যে বিজ্ঞানের একটা শাখা, যেটা ডিল অফ রিলেশনস বিটুইন দ্য আদার অফ ফ্রম দ্য এনার্জি, মানে একটা এনার্জির সাথে যখন অন্য একটা এনার্জি যখন কনভার্ট করা হয়, ঠিক আছে, তখন সেটাকে বলা হচ্ছে আমাদের থার্মোডাইনামিক। থার্মো কথাটা আসছে হিট থেকে, ডাইনামিক কথাটা আসছে মোশন থেকে, ঠিক আছে। থার্মো মানে এমন একটা ওয়ার্ড যে ওয়ার্ড থেকে আমাদের সায়েন্স উৎপাদিত হয়েছে, ঠিক আছে, ঠিক আছে। ইট ইজ দ্য ডেসক্রাইব অফ দ্য থার্মাল ইঞ্জিনিয়ার ইজ দ্য কনভার্ট টু দ্য ফ্রম দ্য আদার দ্য ফ্রম দ্য এনার্জি হাউ ইজ দ্য এফেক্ট অফ দ্য ম্যাটার, ঠিক আছে। তো একটা ছাত্র আজকে আমাকে একটা কোশ্চেন করছিল যে দাদা আমরা কি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছি, যে ইঞ্জিনিয়ারিং শেষ করার পর কি আমরা চাকরি পাবো, না এরকম করে বেকার মানে সার্টিফিকেট নিয়ে লাভ হবে, ইঞ্জিনিয়ারিং করে লাভ। দেখো, তুমি যদি বেসিক জিনিসগুলোকে শিখতে পারো, প্র্যাকটিক্যাল বা থিওরিগুলোকে ভালো করে শিখতে পারো, তো সেই ক্ষেত্রে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা 100 to 100% আছে, ঠিক আছে। এই নিয়ে আমি বিগত 10 বছর পলিটেকনিকে পড়িয়েছি, এবং বলতে গেলে তোমাদের বিগত অ্যাকচুয়ালি তোমাদের যে ডিসক্রাইবড অফ আমাদের বিভিন্ন সেক্টরে তোমরা দেখতে পাবে, যে তোমরা মেনলি দেখতে পাবে যে এখন অনেক ভ্যাকেন্সি বেরোচ্ছে, গভর্নমেন্টের ভ্যাকেন্সি বেরোচ্ছে, ইলেকশান চলছে, এই সময় অনেক ভ্যাকেন্সি বেরোবে। কেননা হচ্ছে ভোট জিতার জন্যে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার এর মধ্যে সামিল আছে, বা কেন্দ্র সরকার তো মানে এখন ভোট আসছে না, তো সেক্ষেত্রে কেন্দ্র ভোটটা এখন নয়, রাজ্যর ভোট চলছে। তো সেই ক্ষেত্রে রাজ্য কিন্তু তোমাদের মেনলি তোমাদের ভোটের তালিকার ক্ষেত্রে তোমাদের কিন্তু ভ্যাকেন্সির আপডেট কিন্তু দেবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে চাকরি তোমরা এই বছরের মধ্যে যারা ডিপ্লোমা পাস করেছো বা বিটেক পাস করেছো বা এমটেক পাস করেছো, তো জবের জন্যে গেটের যে এক্সাম হয় সেগুলোকে দিতে পারো, এসএসসির যে এক্সামগুলো হয়, তারপর হচ্ছে পিএসইউ, ঠিক আছে, পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে, এইগুলো তোমরা দিতে পারো। তারপর ইট ইজ দ্য ডেসক্রাইব দ্য হাউ দ্য থার্মাল ইঞ্জিনিয়ারিং ইজ দ্য কনভার্ট টু দ্য ফ্রম দ্য আদার ফ্রম দ্য এনার্জি হাউ ইট দ্য এফেক্ট অফ দ্য ম্যাটার, ঠিক আছে। তাহলে দেখো তোমাদের টেম্পারেচার হচ্ছে ইজ দ্য মেজার দ্য অ্যাভারেজ অফ দ্য কাইনেমেটিক এনার্জি অফ দ্য পার্টিকেল অফ দ্য স্যাম্পল অফ দ্য ম্যাটার দ্য এক্সপোজ অফ দ্য টার্ম দ্য ইউনিট অফ দ্য ডিগ্রি, ঠিক আছে। দেখো তোমাদের বলতে গেলে টেম্পারেচার মানে হচ্ছে তাপমাত্রাকে পরিমাপ করতে গেলে অ্যাভারেজ কাইনেমেটিক এনার্জি এবং পার্টিকেলস অফ দ্য স্যাম্পল দ্য ম্যাটার দ্য এক্সপোজ অফ দ্য টার্ম দ্য ইউনিট দ্য ওয়াট ডিগ্রি, ঠিক আছে। আমাদের তাহলে টেম্পারেচারের ইউনিট হচ্ছে কি ডিগ্রি, ঠিক আছে, ডিগ্রিতে কনভার্ট করা হয়। যেটা দেখবে তোমাদের যে সাইকোমেট্রিক চার্ট, যারা এর পরের সেমে যারা যাবে, ঠিক আছে, যারা ডিপ্লোমা ফোর্থ সেমে যখন যাবে, তো তোমাদের একটা সাবজেক্ট আসবে, সেটা হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, ঠিক আছে। সেখানে তোমাদের মেনলি কী হবে, সেখানে তোমাদের মেনলি রেফ্রিজারেটরের মধ্যে যে এসি কী, ঠিক আছে, এয়ার কন্ডিশান কী, তারপর হচ্ছে রেফ্রিজারেটর কী, ঠিক আছে, তার মধ্যে একটা টপিক আছে সেটা হচ্ছে সাইকোমেট্রিক চার্ট, ঠিক আছে। সেখানে দেখবে বিভিন্ন ধরনের টেম্পারেচারকে কীভাবে বার করতে হয়, সেটা 400, 450, ঠিক আছে, ডিগ্রি সেন্টিগ্রেড ফারেনহাইট, ঠিক আছে। বেসিক্স অফ কনসেপ্ট, ঠিক আছে, বেসিক্স অফ কনসেপ্ট হচ্ছে টেম্পারেচার এখানে বলে দিলাম, ঠিক আছে। হিট ফ্রম দ্য এনার্জি, হিট ইজ এ ফ্রম দ্য এনার্জি, মানে তাপ হচ্ছে এক প্রকার শক্তি যেটাকে গ্রহণ করা যায় এবং বর্জন করা যায়, ঠিক আছে। ট্রান্সফর্ম বাই দ্য ভার্চু অফ দ্য টেম্পারেচার অফ ডিফারেন্স, মানে আমাদের তাপমাত্রা কিন্তু আলাদা আলাদা থাকে, ঠিক আছে। এনার্জি অফ দ্য বডি অফ দ্য ক্যাপাসিটি অফ দ্য ডুইং দ্য ওয়ার্ক, মানে বডির যে ক্যাপাসিটি থাকে, ধরো তোমার বডির ক্যাপাসিটি হচ্ছে সামথিং 5 কিলো নিউটন, ঠিক আছে। তো সেই তোমার বডির যে ভার্চু বা ক্যাপাসিটি যেটাকে বলে, সেটাকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এনার্জি, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো বেসিক কনসেপ্ট
work is the said be done by the force when the body the move the direction of force। ঠিক আছে, তাহলে কাজ বলতে কি বুঝি, ধরো যে কোনো কাজকে বোঝাচ্ছে। ধরো তুমি একটা টেবিলের ওপরে ডাস্টার রেখেছো, ঠিক আছে, এরকম একটা টেবিল আছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি তোমরা টেবিলটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে, টেবিলের ওপরে যখন ডাস্টারটা রেখেছো, ডাস্টারটা দিয়ে মানে ডাস্টারটা যখনই তুমি অ্যাকচুয়ালি সরাচ্ছ, সরার পরানোর কী হচ্ছে, ডাইরেকশানটা বা কিছুটা ডিস্টেন্স বা ডাইরেকশানটা কী হচ্ছে, মুভ করে যাচ্ছে। ঠিক আছে, ধরো আমার এই খাতাটা আছে, ঠিক আছে, এক মিনিট তোমাকে আমি ঘুরিয়ে ক্যামেরাটা ঘুমিয়ে দেখাচ্ছি। হ্যাঁ দেখো, তোমাকে আমি যেটা বলছি, দেখো এই যে আমার পেনটা আছে, ঠিক আছে, এই যে পেনটা, এটা ধরো পেন, ঠিক আছে, এই খাতার উপরে রেখেছি, এটা কি, এটা দিস ইজ দ্য, এই ডাইরেকশানটা কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে না। দেখো আমি এই পেনটাকে তুলে এই পজিশানে রাখলাম, মানে এইখানে ছিল, এইখানে ধরো এই পেনের যে খাপটা আছে, ঠিক আছে, এই খাপটা কোথায় আছে, এইখানে আছে, ঠিক আছে, এরম পজিশানে আছে, তো আমি এরম পজিশানে নিয়ে আসবো, তো এইখানে আমি এখান থেকে নিয়ে আসলাম, তো সেই ক্ষেত্রে কী হলো, ডাইরেকশানটা এই ডাইরেকশান থেকে এই ডাইরেকশানে গেল, তাহলে কি হলো, তাহলে মুভ করলো, ঠিক আছে, হলো। তাহলে ঠিক আছে, মুভ হলো, আমি তোমাকে প্র্যাকটিক্যালিভাবে দেখালাম, ঠিক আছে। তুমি যদি তোমার কলেজে যাও, কলেজের ওপরে টেবিল রাখবে, টেবিলের ওপরে ডাস্টারটা কিছুটা সরাবে, তাহলে সেটা হচ্ছে একটা কী হচ্ছে, কার্য বা কাজ, ঠিক আছে। যখন কোনো একটা বডি, এই পেনটা হচ্ছে একটা বডি, যখন ফোর্স দিলে, কি ফোর্স দিলে, এক্সটার্নাল ফোর্স, ঠিক আছে, বা হ্যান্ড ফোর্স, ঠিক আছে, হ্যান্ড ফোর্স দেওয়ার সাথে সাথে সেই মানে ওয়ার্ক ডান ইকুয়াল টু কি, ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট। মানে তুমি ওই খাতার উপরে যখন পেনটা রাখলে, এই খাপটাকে রাখলে, ঠিক আছে, এই খাপটা রাখার পর কিছুটা ডিস্টেন্সে কী হলো, সরে গেল, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সেই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স, ঠিক আছে, ইম্পর্টেন্ট। দাঁড়া এক মিনিট, এবার দেখো তোমাদের আমি বলে দিলাম যে ডিসপ্লেসমেন্ট কী এবং ডিস্টেন্স কী, কীভাবে ওয়ার্ক ডান কাজ করছে, পুরো প্র্যাকটিক্যালি ভিডিও পেনের মাধ্যমে খাতার মাধ্যমে দেখালাম। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তোমরা যদি সাবস্ক্রাইব করো, আমি তোমাদের ভিডিও বানাতে একটা মোটিভেশন পাই, একটা সিঙ্গেল চ্যানেল বা সমস্ত লোককে তো তোমরা সাপোর্ট করছো, তো আমাকে কোনো দিন তো সাপোর্ট করছো না। আমার 164টা সাবস্ক্রাইব হয়েছে, তো একটু বাড়িয়ে দাও, ঠিক আছে। তোমাদের যত সাবস্ক্রাইব করবে ততই মোটিভেট পাবো। আগামী দিনে যদি না তোমরা এরকম সাপোর্ট না করো, তো সেই ক্ষেত্রে আমি চ্যানেলে আর ভিডিও ছাড়বো না, ঠিক আছে। Specific heat amount the heat that require of the increase of temperature of the mass of the substance of the unit of the degree, ঠিক আছে। তাহলে কি বলছে দেখো, তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের কি বলছে দেখো, স্পেসিফিক হিট বলতে আমরা কি বুঝি, অ্যামাউন্ট হিট যেখানে দরকার হয়, টেম্পারেচারকে মানে হিট দরকার হয় এবং টেম্পারেচার ইনক্রিজ হয়, ঠিক আছে। মাস অফ সাবস্টেন্স অফ দ্য ইউনিট অফ দ্য ডিগ্রি, ঠিক আছে। আমাদের স্পেসিফিক ইউনিট হিটের ইউনিট হচ্ছে ডিগ্রি, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে দি ফান্ডামেন্টাল অফ কনসেপ্ট অফ দ্য হিট ক্যাপাসিটি অ্যান্ড লেটেন্ট হিট অ্যান্ড হুইচ ইজ দ্য নেসেসারি ফর দ্য ডেভেলপমেন্ট অফ থার্মোডাইনামিকের মৌলিক ধারণা হচ্ছে হিট যে ক্যাপাসিটি থাকে, তাপের যে ক্যাপাসিটি থাকে এবং লিন তাপ, ঠিক আছে। লেটেন্ট হিট মানে হচ্ছে লিন তাপ, যেটাকে আমাদের প্রয়োজন বা দরকার হয় সেই থার্মোডাইনামিকটাকে ডেভেলপমেন্ট মানে হচ্ছে প্রযুক্তিটা, ঠিক আছে। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে সিস্টেম। এটা তো আমি অনেকবার বলেছি, এই সিস্টেমটা বলার পর আমি কনসেপ্টটা বন্ধ রাখবো, ঠিক আছে, মানে ভিডিওটা এন্ড করব। আর থার্মোডাইনামিক যদি ল থাকে তো সেই ক্ষেত্রে কনসেপ্টটা ক্লিয়ার করবো। এবার হচ্ছে সিস্টেম বলতে কি বুঝি, মানে
সিস্টেম মানে সেই সিস্টেম নয় যে আমরা প্রত্যেক দিন যে সিস্টেম ফলো করি, কাজ করি, তারপরে হচ্ছে যেগুলো আমাদের পড়ে থাকে সেগুলো আমরা ঠিকঠাক করে থাকি, ঠিক আছে, যেগুলো এক্সট্রা ওয়ার্ক বা আমাদের যে ফাইনাল ওয়ার্ক থাকে সেগুলো আমরা করি। থার্মোডাইনামিক সিস্টেম কি বলছে, ইজ দ্য ডিফাইন দ্য কোয়ান্টিটি অফ ম্যাটার প্রেজেন্ট অফ স্পেস অফ দ্য সিলেক্টেড অফ দ্য স্টাডি, ঠিক আছে। এইটা আমরা একমাত্র পড়াশোনা করব যে একটা স্পেস প্রেজেন্ট, ঠিক আছে, যেখানে আমাদের কোয়ান্টিটি ম্যাটার থাকে, সেই কোয়ান্টিটিটার ম্যাটারটাকে আমরা নিয়ে পড়াশোনা করব। এবার হচ্ছে সিস্টেমটাকে বোঝাবার জন্য আমাদের সিস্টেমের মধ্যে দুটো জিনিস থাকে, ঠিক আছে, একটা সারাউন্ডিং আর আরেকটা হচ্ছে আমাদের কি, আরেকটা হচ্ছে বাউন্ডারি, ঠিক আছে। এই সিস্টেম ইউনিভার্স মানে কি, মহাবিশ্ব মানে হচ্ছে পৃথিবী, ঠিক আছে। এই পৃথিবীর যে কেন্দ্রবিন্দু থাকে, কেন্দ্রবিন্দুর মানে কি, ওপর ডাইরেকশানে আমরা থাকছি, ঠিক আছে, আমরা তো এই লেভেলে থাকছি না, কেন্দ্রবিন্দুটার হচ্ছে আমাদের সিস্টেম, ঠিক আছে। মানে এইটা আউটসাইড কন্ডিশনটাকে বলা হচ্ছে বাউন্ডারি, ঠিক আছে। সারাউন্ডিং দি মাস অফ রিজন অফ দ্য আউটসাইড দ্য ইজ কল্ড হচ্ছে সারাউন্ডিং, বাউন্ডারি রিলে অফ দ্য সারফেস অফ দ্য সাপোর্টেড অফ দ্য সিস্টেম দ্য সারাউন্ডিং ইজ কল্ড হচ্ছে বাউন্ডারি, ঠিক আছে। দেখো এখানে তোমাদের সিস্টেম কীভাবে তোমরা বুঝবে, দেখো এখানে তোমাদের আমি বললাম যে এটা হচ্ছে ইউনিভার্স, ঠিক আছে, ঠিক আছে, ইউনিভার্সের মধ্যে আমাদের সিস্টেমটা আছে, ঠিক আছে। সিস্টেম বলতে এখানে আমরা মানুষ, ঠিক আছে, মানুষ বলো, গাছ বলো, পশু বলো, সমস্ত কিছু এখানে আছে, ঠিক আছে। একটা সেপারেট কোয়ান্টিটি যাকে বলে, এটা হচ্ছে সারাউন্ডিং, ঠিক আছে, এটা হচ্ছে আউটসাইড কন্ডিশন, আর এটা হচ্ছে ইনক্লোজিং এরিয়া, ঠিক আছে। এর ভেতরের এরিয়াটাকে বলা হচ্ছে বাউন্ডারি, ঠিক আছে। বাউন্ডারি দিয়েই কিন্তু আমাদের আছে, ঠিক আছে। টাইপস অফ থার্মোডাইনামিক সিস্টেম অন দ্য বেসিক্স অফ মাস অফ এনার্জি অফ ট্রান্সফরমার অফ থার্মোডাইনামিক সিস্টেম, মানে মাস এবং এনার্জিকে ট্রান্সফার করে আমাদের থার্মোডাইনামিক সিস্টেম, ঠিক আছে। এনার্জি এবং মাস দুটো কিন্তু সিস্টেম কী করে, ট্রান্সফরমার করে বা কনভার্ট করে, ঠিক আছে। ডিভাইডেড অফ 3 বা হচ্ছে ক্লোজ সিস্টেম, ওপেন সিস্টেম, আইসোলেটেড সিস্টেম, ঠিক আছে। ওপেন সিস্টেমটা কি, ওপেন সিস্টেম মানে হচ্ছে নো হিট ট্রান্সফরমার, মাস ট্রান্সফরমার, নো হিট ট্রান্সফরমার, মাস ট্রান্সফরমার, হিট ট্রান্সফরমার হচ্ছে ওপেন সিস্টেমের ক্ষেত্রে, ক্লোজ সিস্টেমের হচ্ছে নো মাস ট্রান্সফার, নো মানে হিট ট্রান্সফরমার হয়, আইসোলেটেড ক্ষেত্রে দুটোই হয় না, হিটও হয় না, মাসও হয় না, ঠিক আছে। তো আশা করছি তোমাদের এইখানেই আমি ভিডিওটা এন্ড করছি, ঠিক আছে। তো তোমাদের আমি এই রিলেটেড আগেও ভিডিও বানিয়েছি। তো একটা ছাত্রছাত্রীরা একটা বলতে গেলে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা পলিটেকনিকে পড়াশোনা করছো, ঠিক আছে, তো যারা ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা করবে 2 বছরে, তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু সম্পূর্ণ, এবং ফার্স্ট ইয়ারটা তা আমি অতটা গুরুত্ব দিইনি, কারণ হচ্ছে ফার্স্ট ইয়ারে কিছুই নেই, ঠিক আছে। যারা ক্লাস 10, 12 পড়েছো, ইন্টিগ্রেশান করেছো, সমস্ত কিছু যেগুলো করেছো সেইগুলো কিন্তু এগুলো নিয়ে কিছু লাভ হবে না। যদি তোমরা কমেন্ট করো তাহলে ফার্স্ট ইয়ারের ভিডিও আমি ছাড়বো, ঠিক আছে। কিন্তু অলরেডি আমি অ্যাপ্লাইড ফিজিক্স, কেমিস্ট্রি, যেগুলো জিলেটের যে প্যাটার্নটা আছে, জিলেটের যে প্যাটার্ন যে দেখবে প্লে লিস্টটা আছে, সেই প্লে লিস্টে তোমরা যে চেক করবে দেখবে প্রত্যেকটা ভিডিও জিলেটের বানানো আছে, ওই জিলেটের যেগুলো আছে, যেগুলো টপিক আছে কিন্তু ফার্স্ট ইয়ারে সেগুলোই আছে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো তারা ভয় খেয়েছো যে দাদা আমরা তো ভর্তি হলাম, ঠিক আছে, এই বিষয়টা একটু বলো না, যে ঠিক আছে। দেখো তোমাদের প্রথম যে কোশ্চেনটা আছে যে আমরা তো ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম, ঠিক আছে, ফার্স্ট ইয়ারের সিলেবাস কোথা পাবো, এটা তোমাদের কোশ্চেন, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে তোমাদের এক্সাম কেমন হয়, ঠিক আছে, এক্সাম কেমন হয় এবং এক্সামের কোনো পরিবর্তন আসবে কি এইবারে, ঠিক আছে। তো দেখো তোমাদের ফার্স্ট ইয়ারে তোমাদের কিছুই পড়তে হয় না, ঠিক আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এইটাই হচ্ছে কমন সাবজেক্ট। এই সাবজেক্টে তুমি যদি সাপ্লি পাও পরের বারে তোমাকে সাপ্লির জন্য বসতে দেওয়া হবে, ঠিক আছে, যেটাকে সুপার সাপ্লি বলা হয়, ঠিক আছে। সুপার সাপ্লি বা স্পেশাল সাপ্লি তোমাকে দিতে হবে, ঠিক আছে, সুপার সাপ্লি পেতে। এবার হচ্ছে তুমি যদি এই সাপ্লিটা যদি তুমি পাও সেক্ষেত্রে তুমি অটো আপগ্রেডেশন যেটা করেছো সেটা কিন্তু তোমার ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। অটো আপগ্রেডেশন তুমি যদি ফার্স্ট সেমিস্টারে যদি সাপ্লি পেয়ে থাকো,
ঠিক আছে। সাপ্লি যদি পেয়ে থাকো সেই ক্ষেত্রে তোমার কিন্তু অটো আপগ্রেডেশন বা আপগ্রেড কিন্তু প্রসেস কিন্তু তোমার ক্যান্সেল হবে, কারণ হচ্ছে তুমি করেছো তার জন্য ফি পেমেন্ট করেছো, তো সেই ক্ষেত্রে সেইটাও তোমার নিয়েছে কাউন্সিলিং। তো সেই ক্ষেত্রে তোমার যদি সেমিস্টারে যদি তোমার ব্যাক থাকে ফার্স্ট ইয়ারে, তুমি সেকেন্ড ইয়ারে যখন উঠবে থার্ড সেমে, তখন তুমি কিন্তু অটো আপগ্রেডেশানে করে রেখেছো, তখন তুমি কলেজ চেঞ্জ করতে পারো বা কলেজকে তুমি জানাতে পারো যে আমি কলেজ চেঞ্জ করব, ঠিক আছে। কলেজই কিন্তু তোমাকে সেই রকম ইনফরমেশান দেবে যে তোমাকে কীভাবে তুমি সেই প্রসেসটা এগিয়ে নিয়ে যাবে বা প্রসিডিওরটা কীভাবে আগাবে, ঠিক আছে। এবার হচ্ছে এক্সাম দেখো এক্সামের কোনো পরিবর্তন আসবে না। এবার হচ্ছে তোমাদের যে মার্কস, ঠিক আছে, সেই মার্কসটা তোমাদের আমি বলে নিচ্ছি, ঠিক আছে। দুটো এক্সাম হয়, ঠিক আছে, ইন্টারনাল আর হচ্ছে এক্সটার্নাল, ঠিক আছে। ইন্টারনালে কত মার্কস থাকে? 40 নম্বর, ঠিক আছে। তোমাকে পেতে হয় কত? তোমাকে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট, ইন্টারনাল ভাইবা এগুলো মিলিয়ে কিন্তু 40 নম্বর থাকে এক্সট্রা, ঠিক আছে। তারপরে হচ্ছে এক্সটার্নালে কিন্তু 60 হয়, সেটা হচ্ছে এইটা কিন্তু তোমাদের চেঞ্জ হতে পারে, যেটা 24 আছে সেটা 18 করে দিতে পারে স্টেট কাউন্সিলিং, ঠিক আছে। তোমাদের এইটা কিন্তু করে দিতে পারে যে 18 পেলেই তুমি পাস, ঠিক আছে, তোমাকে চিন্তা করতে হবে না। এইটা আমি স্টেট কাউন্সিলিংয়ে যে অনুরোধ করবো যে 24টাকে তুলে যদি 18 করে দেওয়া হয় তো সেই ক্ষেত্রে তোমাদের বেটার হবে, কেননা পরীক্ষার প্যাটার্ন কিন্তু যদি দেখো এখানে তোমাদের আবার লেট করছে, ঠিক আছে, আবার দুর্গাপুজো আসছে, তো সেই ক্ষেত্রে সেই রকম তোমাদের কন্ডিশান তৈরি করতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দুর্গাপুজো আসার আগে যদি স্টেট কাউন্সিলিং যদি সমস্ত কাউন্সিলিং থেকে র্যাঙ্ক কার্ড থেকে সমস্ত কিছু বার করে দিয়েছে বা অ্যাডমিশন প্রসেসটা যদি সম্পূর্ণ করে দেয় এবং তোমরা ক্লাস যদি শুরু হয়ে যায় বা হাফলি তোমাদের ধরে রাখো তোমাদের ক্লাস কিন্তু অটোমেটিক্যালি টানা 30 দিনের 28 দিন বা 25 দিন মতন মনে হয় ক্লাস হবে সামথিং, এটা আমার মাথায় আসছে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের অক্টোবরে কিন্তু অক্টোবর নভেম্বর করেই মানে পুজো আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে যে পুজোর আগে যদি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় তাহলে তোমাদের কিন্তু সম্পূর্ণ তোমাদের বেটার হবে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা এক্সাম বললে, এবার হচ্ছে তোমরা এর মধ্যে মেটেরিয়াল কোথায় পাবে, ঠিক আছে, এক্সামের সময় তোমরা মেটেরিয়াল কোথায়, আমি তোমাদের ডিসকাসটা কেন করে দিচ্ছি যে তোমরা যখন পরীক্ষা দেবে তখন তোমাদের এই কনসেপ্টগুলো জানলে তোমরা কিন্তু কোনো টিচার বা কোনো শিক্ষকের কাছে জানতে হবে না, যে তোমরা খালি ক্লাস করতে সময় করতে পারো, ঠিক আছে। এবং হচ্ছে তোমাদের মেটেরিয়াল কোথায় পাবে, ঠিক আছে, এক্সাম মেটেরিয়াল কোথায় পাবে? এক্সাম মেটেরিয়াল তুমি ম্যাট্রিক্স, ঠিক আছে, ম্যাট্রিক্স কিনতে হবে, কি 10 ইয়ার্সের ম্যাট্রিক্স, ঠিক আছে, 10 ইয়ার্সের ম্যাট্রিক্স তোমাকে কিনতে হবে। এবং হচ্ছে আমার এমনিতেই PYQ দেওয়া আছে সমস্ত ছাত্রছাত্রীকে, ঠিক আছে, তাদের কাছ থেকে নিয়ে নিতে পারো। প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন তুমি যখন এক্সাম দেবে তখন তোমাকে ম্যাট্রিক্স এবং হচ্ছে ক্লাস নোট এবং হচ্ছে আমার নোট তোমরা ফলো করতে পারো বা তোমার ক্লাস টিচারের নোট ফলো করতে পারো, ঠিক আছে। এবং হচ্ছে PYQ মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। ধরো তুমি 2025 সালে অ্যাডমিশান নিলে, ঠিক আছে, 2025 সালে অ্যাডমিশান নিলে তোমার সেশন শেষ হবে 27 সালে, ঠিক আছে, 27 সালে। তো সেই ক্ষেত্রে তোমার যে শেষ 25 সালে তোমার দেখতে হবে 24-এ কী পড়েছে, ঠিক আছে, 24টা বাদ দাও, ঠিক আছে, তোমাকে ধরতে হবে 20, 21, 22, 23, 24টা বাদ দিচ্ছি, ঠিক আছে, আর 19টা ধরে নিচ্ছি, ঠিক আছে। এই কটা সালে কিন্তু তোমাকে পড়তে হবে। 24টা তুমি ধরে রাখতে পারো। 24 সালের সাথে তুমি এবার কী করে বুঝবে যে কোন সালে কোন কোশ্চেনটা তোমার সাথে অ্যাড করা হয়েছে, ঠিক আছে। ধরো 20 সালের কোশ্চেনটা 23 সালে পড়েছে বা 23 সালের কোশ্চেনটা 24 সালেই পড়ে গেছে, এরকম করে তোমাকে ভাবতে হবে। দেখবে 21 সালের কোশ্চেনটা 24 সালে পড়েছে, 24 সালের কোশ্চেনটা 25 সালে আসতে পারে, ঠিক আছে। তো এটা রিপিট করা হয় কোশ্চেনকে। ধরো কোশ্চেনটা 20 সালের কোশ্চেনটা 24 সালের মধ্যে দিয়েছে, আবার 21 সালের কোশ্চেনটা কিন্তু 25 সালে দেবে। এরকম করে কিন্তু আমাদের কাউন্সিলিং বা আমাদের যে কোশ্চেন প্যাটার্ন যে টিচাররা করে তারা কিন্তু ভেবে চিন্তাই করে, মানে বড় বড় ডক্টর যারা PhD করেছে তারাই কোশ্চেন প্যাটার্ন তৈরি করে স্টেট কাউন্সিলিংয়ে, বা বিটেকে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকে বা যারা তোমাদের কলেজের HOD থাকে তারাই কোশ্চেন প্যাটার্ন তৈরি করে। তো সেই ক্ষেত্রে তোমাদের কোশ্চেন প্যাটার্ন কোন টিচার করে সেটা আমি বলতে পারবো না, বলাও যাবে না, কিন্তু আমি বলবো যে টিচারই করুক কিন্তু তোমাকে আগে থেকে সাজেস্টিভ করে দিতে হবে যে আমাকে পাস করতে হবে। কোনো সেমিস্টারে আমি
সাপ্লি বা ব্যাক আনতে দেবো না, ঠিক আছে। গুড কনফিডেন্স সাথে সেলফ বিলিফের সাথে কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। কারণ হচ্ছে পড়াশোনা এমন একটা ডাইরেকশান, যে ডাইরেকশানে গেলে তুমি নলেজ এবং স্কিল, এবার হচ্ছে তোমাকে ডিপ্লোমার সাথে সাথে কম্পিউটারটা কিন্তু তোমাকে জানতে হবে, ঠিক আছে। তুমি দেখো শুধুমাত্র ডিগ্রি নিয়ে কিছু লাভ হবে না, ঠিক আছে। ডিগ্রি তো তোমাকে কলেজ দিয়ে দেবে, কিন্তু কলেজের সাথে তোমাকে একটা স্কিলও রাখতে হবে, সেটা কি কম্পিউটার স্কিল বা সফটওয়্যার স্কিল, ঠিক আছে। মেশিন লার্নিং স্কিল, ঠিক আছে, এইগুলো রাখতে হবে। মেশিন লার্নিং যেমন সিএনসি আসছে, তারপর হচ্ছে এআই আসছে, ঠিক আছে, ভিএনসি আসছে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের কম্পিউটারের দিক থেকে সিটা আছে, ডিটা আছে, মাইক্রোসফট শিখতে পারো। তারপর হচ্ছে আরও যে ডাটা স্ট্রাকচার সাজানোর জন্য ওই যে বলে না, কি বলে যাচ্ছে আমি, আমার মনে আসছে না, তো সেই ক্ষেত্রে তুমি সেইগুলো শিখতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইন শিখতে পারো, তারপরে হচ্ছে ট্যালি শিখতে পারো, ঠিক আছে। এইগুলো তুমি শিখে রাখতে গেলে ভবিষ্যতে তুমি ধরো চাকরি পেলে না, তুমি নিজস্ব সেন্টার খুলে কিন্তু তুমি সেটা কিন্তু করে খেতে পারবে, ঠিক আছে। আমি বলছি কোনো মা বাবার সন্তান ওর বসে থেকে বেকার বসে থেকে লাভ নেই। ডিপ্লোমা পাস করবে, তোমার কাছে স্কিল থাকলে তুমি নিজেই কিন্তু একটা বিজনেস করে খেতে পারো, ঠিক আছে। বা তুমি বড় বড় যে কোম্পানি থাকে তাদের কাছ থেকে প্রজেক্ট নিতে পারো, ঠিক আছে। সেই প্রজেক্টগুলো তৈরি করে তুমি যদি দিতে পারো, ড্রয়িংয়ের কিছু প্রজেক্ট থাকে সেগুলোকে যদি দিতে পারো, সেই ক্ষেত্রে তুমি কিন্তু ওইখান থেকে নিয়ে কিন্তু হাফলি তোমার যে ইয়ারলি যে লং ট্যাগ মানি যেটাকে বলে, সেই মানিটা তোমরা কিন্তু পেতে পারো, ঠিক আছে। টাকাটা পেতে পারো, কারণ টাকা ছাড়া ভাই দুনিয়া চিনবে না, আর দুনিয়াতে বাঁচতে গেলে তোমাকে টাকা ইনকাম করতেই হবে, ঠিক আছে। পকেটে টাকা থাকলে তোমাকে নেতাও তোমার গোলাম হবে, তোমার ফ্যামিলিও তোমার গোলাম হবে। তো সেই ক্ষেত্রে পরিবার তোমাকে ভর্তি করেছে, ফার্স্ট সেমিস্টারে তুমি পড়ো, ঠিক আছে। আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমরা আরও এগিয়ে যাও, তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটাকে গুলে খাবে, ঠিক আছে। ডিপ্লোমার যে ডেপথ আছে সেগুলোকে তুমি ধরো আইটিআই করেছো, কেউ ভোকেশনাল করেছে, কেউ মাধ্যমিক দিয়ে ঢুকছো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যতটুকু তোমরা থিওরি বা প্র্যাকটিক্যালটা ভালোভাবে শেখার চেষ্টা করবে। থিওরিটা 20% নিজের মধ্যে রাখবে এবং 80% প্র্যাকটিক্যালটা রাখবে। কারণ তুমি ফ্যাক্টরি বলো, ইন্ডাস্ট্রি বলো, ধরো তোমাকে মেশিন অপারেটর ডিপার্টমেন্টে দিল বা সিএনসি চালাতে দিল, ভিএনসি চালাতে দিল, তোমাকে সেইগুলো সিস্টেম বাই সিস্টেম কিন্তু তোমাকে ভালোভাবে জানতে হবে। দেখো ওই ইন্টারভিউতে তোমাকে বলে দেবে যে সিএনসি ভিএনসি কী, সেই প্রসিডিওরটা বলে দেবে, কিন্তু তোমাকে সেই কাজটা নিজেদের করতে হবে। তোমাকে এক্সট্রা নলেজ জোগাড় করে রাখতে হবে। ধরো তুমি অটোক্যাড বা সলিড ওয়ার্ক যেটাকে বলে সেটাকে তুমি শিখে রাখলে, অ্যাকচুয়ালি তুমি শিখে রাখলে, ধরো তুমি ডিজাইন ইঞ্জিনিয়ারিং হতে চাইছো, ঠিক আছে। তোমাদের ডিপ্লোমায় মেশিন ডিজাইন বলে একটা সাবজেক্ট আছে, ঠিক আছে। সেই মেশিন ডিজাইন তুমি পড়লে কিন্তু ডিজাইন ইঞ্জিনিয়ার হতে পারবে, ঠিক আছে। তোমাকে কিন্তু বিটেক করতেও হবে না, ঠিক আছে। কীভাবে তুমি ডিপ্লোমা করার পর করবে সেটাও আমি বলে দিচ্ছি। ডিপ্লোমা করার পর তুমি পাস করার পর তুমি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে তোমাকে ইন্ডাস্ট্রিয়াল নলেজ নিতে হবে, মানে মেশিনকে নিয়ে ঘাটাঘাটি করতে হবে, আবার তার সাথে বই পড়তে হবে, ঠিক আছে। যেমন যেগুলো ডিজাইন ইঞ্জিনিয়ারিং হতে গেলে যে বইগুলো পড়তে হবে, যেমন সম পড়তে হবে, স্ট্রেংথ অফ মেটেরিয়াল পড়তে হবে, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়তে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তুমি আমাদের টম আছে, ঠিক আছে। তারপর হচ্ছে ফ্লুইড মেকানিক্স আছে, এফএম, ঠিক আছে। এইগুলো কিন্তু তোমাকে রাখতে হবে। প্লাস হচ্ছে তুমি যদি ক্যাড ইঞ্জিনিয়ার হয়ে থাকো, তোমাকে ডিজাইন ইঞ্জিনিয়ার হতে গেলে তোমাকে ক্যাড ইঞ্জিনিয়ার প্রথম হতে হবে, ঠিক আছে। ক্যাড ইঞ্জিনিয়ার হওয়ার পর তুমি কিন্তু ডিজাইন ইঞ্জিনিয়ার হবে, ঠিক আছে। তোমাকে ক্যাড ইঞ্জিনিয়ারিং 5 বছর তোমাকে 5 বছর বা 2 বছর তোমাকে ডিজাইন ইঞ্জিনিয়ারের সাথে কাজ করতে হবে। কাজ করার পর তুমি অ্যাকচুয়ালি তারপর ডিজাইন ইঞ্জিনিয়ার হতে পারবে, ঠিক আছে। ডিজাইন বা ধরো তোমার একটা বাড়িতে রেফ্রিজারেটর আছে, ঠিক আছে। সেই রেফ্রিজারেটর কোথা থেকে আসছে, ফরেন থেকে আসছে বা জাপান থেকে আসছে। ধরো জাপান একটা প্রোডাক্ট বানিয়েছে, সেটা রেফ্রিজারেটরের একটা নাম দিয়েছে, ঠিক আছে। আমি ধরো নাম একটা দিচ্ছি, সেটা হচ্ছে এলকে রানা লিমিটেড, ঠিক আছে। এরকম একটা কোম্পানির নাম, আমি কোম্পানির একটা স্যাম্পল আমি একটা নাম বলে বললাম, ঠিক আছে। ধরো ওই কোম্পানিতে রেফ্রিজারেটর বানানো হয়, ঠিক আছে। রেফ্রিজারেটরটা মানে এদের অনার কোথায় আছে, সেই জাপান বা চীনে, ঠিক আছে। সেই প্রোডাক্টটা কার দ্বারা বানানো হচ্ছে, ইঞ্জিনিয়ারের দ্বারাই বানানো হচ্ছে। সেই ইঞ্জিনিয়ার কী করবে, সেই রেফ্রিজারেটরের প্রত্যেকটা ফাংশান, প্রত্যেকটা
ফ্র্যাকচার পয়েন্ট সেগুলো কিন্তু ধরবে, তারপরে কিন্তু সে ডিজাইন করবে সেই রেফ্রিজারেটরের যে ডিজাইন ইন্টারনাল পার্টসগুলো ডিজাইন করে কিন্তু সে CAD ইঞ্জিনিয়ার ডিজাইন ইঞ্জিনিয়ারকে দেখাবে, সেই ডিজাইন ইঞ্জিনিয়ার সেটাকে প্র্যাকটিক্যাল বানিয়ে কিন্তু আমাদের দেশে পাঠাবে, ঠিক আছে। সেই আমাদের ওয়েস্ট বেঙ্গল বা আমাদের সমস্ত জায়গায় যে ফ্যাক্টরি আছে সেখানে পাঠাবে, ঠিক আছে। সেই পাঠানোর পর কিন্তু সেই জিনিসটা তৈরি হয়ে আসবে, আমাদের মার্কেটে কিন্তু সেটা অ্যাভেলেবেল হয়ে যাবে, ঠিক আছে। এবার তোমরা ডিজাইন ইঞ্জিনিয়ার যদি হতে চাও তো সেই ক্ষেত্রে তোমাদের করে ম্যানুফ্যাকচারিং এবং প্রোডাকশান এবং হচ্ছে ইন্সপেকশান, এই 3টে ডিপার্টমেন্টের কিন্তু তোমাকে গুলে খেতে হবে। ম্যানুফ্যাকচারিং প্রোডাকশান এইগুলো যদি তুমি ভালো করে শিখতে পারো বা মেশিন রিলেটেড তোমার যদি নলেজ ভালো থাকে তো তুমি ডিজাইন ইঞ্জিনিয়ার CAD ইঞ্জিনিয়ার হতে পারো। আর তার সাথে তোমাকে অটোক্যাড বা সলিড ওয়ার্ক শিখতে হবে, কারণ সলিড ওয়ার্ক না শিখলে তুমি ডিজাইন করবে কী করে। তুমি তো প্র্যাকটিক্যালি তুমি যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করছো সেটা হচ্ছে 3D ডাইমেনশানে করা হচ্ছে, ঠিক আছে। তুমি কিন্তু সেটা আমাদের অটোক্যাডে কী হবে 2D অ্যান্ড 3D মডেল বানাবে, ঠিক আছে। তুমি 2D অ্যান্ড 3D মডেল বানানো শিখবে, ঠিক আছে। যেমন প্রোজেকশান, ঠিক আছে। প্রোজেকশান আমরা নর্মালি তোমরা ITI যারা ডিপ্লোমা করছো ডিপ্লোমা করবে তারাও করবে, ঠিক আছে। প্রোজেকশান মেনলি কি, প্রোজেকশান হচ্ছে আমাদের 4টে ভিউ থাকে, ঠিক আছে। ফ্রন্ট ভিউ, সাইড ভিউ, টপ ভিউ, ঠিক আছে। ফ্রন্ট ভিউ, টপ ভিউ, সাইড ভিউ, ঠিক আছে। লেফট সাইড আর রাইট সাইড ভিউ, ঠিক আছে। তো আমাদের একটা অ্যাঙ্গেল থাকে, আমি ভুলে গেছি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে প্রোজেকশানটাও তোমাকে জানতে হবে, ঠিক আছে। প্রোজেকশান তারপর আরও সবগুলো আছে সেগুলো তোমাকে শিখতে হবে, ঠিক আছে। এই ছিল আজকের টপিক, ঠিক আছে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাপোর্ট করছো না অবশ্যই চ্যানেলটা অবশ্যই ফলো করো ভাই। তোমরা ফলো না করে আমাকে সাপোর্ট না করে কিন্তু তোমরা ভুল করছো, ঠিক আছে। তোমাদের ঘরে অবশ্যই সাপোর্ট না করলে কিন্তু তোমরা আগাতে পারবে না, ঠিক আছে। এই দাদা কিন্তু তোমাদের ঘরে আমি বলছি আমি জীবনে কোনোদিন কারোর ক্ষতি করিনি ভাই, বুঝতে পারলে তো। আমি কোনোদিন কারোর ক্ষতি করিনি আর ক্ষতি চাইনি, কেন হচ্ছে ক্ষতি করলে আমারই ক্ষতি হবে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের ঘরে সঠিক গাইডলাইন্স দিয়েছি, ঠিক আছে। যে গাইডলাইন্স তুমি মেনটেন করলে কিন্তু তুমি ভবিষ্যতে তুমি নতুন উজ্জ্বল বা নতুন ভবিষ্যৎ কিন্তু তুমি আলোয় দেখতে পাবে। এখন সমাজটা কিছু স্যার বলো কিছু ম্যাডাম বলো তারা কী হচ্ছে অন্ধর দিকে ঠেলে দিচ্ছে। কলেজে তোমাকে সেরকম স্কিল ভালো সেরকম তোমাকে নলেজ দেবে না যেরকম আমি দিচ্ছি, কারণ হচ্ছে তোমাকে কলেজ শুধু প্র্যাকটিক্যাল আর থিওরিটাকে গুলে খেয়ে দেবে, কিন্তু তোমাকে স্কিলের কথা শেখাবে না, ঠিক আছে। আজকাল স্কিল ছাড়া কিন্তু তুমি জগৎ দেখতে পাবে না, ঠিক আছে। স্কিল না শিখলে তুমি যদি দক্ষতা মান যদি হতে থাক তোমাকে মেশিন থেকে মাইক্রোমিটারে তোমাকে জানতে হবে, ভার্নিয়ার ক্যালিপার জানতে হবে। যদি তোমরা এই রিলেটেড তোমরা যদি কোনো তোমাদের নলেজ রিলেটেড বা স্কিল রিলেটেড যদি ভিডিও চাও ডেসক্রিপশন মানে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি সেরকম একটা ভিডিও বানানোর চেষ্টা করব যেটা বর্তমানে তোমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বা তোমরা শিখলে তোমাদের এগিয়ে যাবে, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি এর মধ্যে আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লেগেছো আর কোথা থেকে দেখছো। তো অবশ্যই হরে কৃষ্ণ, রাধে রাধে, শুভরাত্রি, সবাইকে থ্যাংক ইউ। আমি আশা করছি তোমাদের যদি ভিডিওটা লাগে তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবে। থ্যাংক ইউ।